আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমরা আমাদের গত ক্লাসে ধারা ১ এবং ২ নিয়ে আলোচনা করেছি। সেখানে আমরা দেখেছি নারী ও শিশু নির্যাতন দমন আইনের উদ্দেশ্য কী এবং এখানে ব্যবহৃত বিভিন্ন শব্দের সংজ্ঞা, যেমন ধর্ষণের সংজ্ঞা, অপহরণের সংজ্ঞা ইত্যাদি। আজকে আমরা ধারা ৩ নিয়ে আলোচনা করব। ধারা ৩-এর বিষয়বস্তু হচ্ছে আইনের প্রাধান্য। এখানে বলা হচ্ছে আপাতত বলবৎ অন্য কোনো আইনে যা কিছুই থাকুক না কেন এই আইনের বিধানাবলী কার্যকর হবে। সহজভাবে যদি বলি, এখানে বলা হচ্ছে যে বাংলাদেশে প্রচলিত অন্য কোনো আইনে নারী এবং শিশু বিষয়ক অপরাধ সম্পর্কে যা কিছুই বলা থাক এই আইনটাই প্রাধান্য পাবে, মানে নারী ও শিশু নির্যাতন দমন আইনটা প্রাধান্য পাবে। আচ্ছা, আমরা আরেকটু যদি দেখি, ধারা ৩ নারী ও শিশু নির্যাতন দমন আইন একটি ওভাররাইডিং প্রভিশন। আচ্ছা, ধারা ৩-কে আমরা ওভাররাইডিং প্রভিশন কেন বলছি? আগে আমরা দেখে আসি যে ওভাররাইডিং প্রভিশনটা কাকে বলে। ওভাররাইডিং প্রভিশন হচ্ছে সেটা, এটি আইনের এমন একটি বিধান যা ঘোষণা করে যে অন্য কোনো আইনে ভিন্ন বা বিরোধী কিছু থাকলেও সংশ্লিষ্ট আইনের বিধানই প্রাধান্য পাবে। অর্থাৎ ওভাররাইডিং প্রভিশন আমরা সেটাকে বলি যেটা অন্য আইনের উপর প্রাধান্য পায়, মানে অন্য যত আইন আছে কোনোটা প্রাধান্য পাবে না, প্রাধান্য পাবে কোনটা? এই আইনটা। সেই জন্য সেকশন 3-কে ওভাররাইডিং প্রভিশন বলা হয়। আচ্ছা, সেকশন 3-র সাথে বা ধারা 3-এর সাথে আরেকটি বিষয় জড়িত, সেটাকে বলা হয় স্পেশাল ল ওভাররাইডস জেনারেল ল। অর্থাৎ আইনে একটি ভাষা রয়েছে বা একটা কথা রয়েছে, সেটা হচ্ছে যে স্পেশাল ওভাররাইডস জেনারেল ল, অর্থাৎ বিশেষ আইন সাধারণ আইনের উপর প্রাধান্য পায়। দেখেন, এখন বিশেষ আইন কোনটা আর সাধারণ আইন কোনটা? আমরা পেনাল কোডকে সাধারণ আইন বা জেনারেল ল বলতে পারি, এবং এই যে নারী ও শিশু নির্যাতন দমন আইন এটাকে আমরা স্পেশাল ল বলতে পারি। এখন পেনাল কোড আর নারী ও শিশু নির্যাতন দমন আইন, এই দুইটা আইনের মধ্যে যদি কোনো কনফ্লিক্ট তৈরি হয়, তাহলে কোন আইনটা প্রাধান্য পাবে? অবশ্যই নারী ও শিশু নির্যাতন দমন আইন প্রাধান্য পাবে। এই কথাটাই ধারা 3-এ বলা হচ্ছে। আমরা যদি একটা উদাহরণের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করি, তাহলে দেখব, মনে করেন যে পেনাল কোডে কোনো একটা অপরাধের শাস্তি 10 বছর, কিন্তু ওই একই অপরাধের জন্য নারী ও শিশু নির্যাতন দমন আইনে যাবজ্জীবন কারাদণ্ড আছে। তখন কি আপনি 10 বছর শাস্তি দিবেন নাকি যাবজ্জীবন কারাদণ্ড দিবেন? অবশ্যই যাবজ্জীবন কারাদণ্ড। সেক্ষেত্রে আদালত নারী ও শিশু নির্যাতন দমন আইনের শাস্তি প্রয়োগ করবে, কারণ ধারা 3 এই আইনকে প্রাধান্য দিয়েছে। কথাটা ক্লিয়ার কিনা? যদি অন্য কোনো আইনে কম শাস্তি থাকে এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে আরো বেশি শাস্তি থাকে, তখন আপনি অবশ্যই নারী ও শিশু নির্যাতন দমন আইনটা ফলো করবেন। এখন আমাদের মনে আরেকটা প্রশ্ন থাকতে পারে, ধরুন যে পেনাল কোডের শাস্তি বেশি কিন্তু নারী ও শিশু নির্যাতন দমন আইনে কম হলে তখন কোনটা প্রযোজ্য হবে? আচ্ছা, উত্তরটা আমরা দেখি। শুধু শাস্তির পরিমাণ দেখে সিদ্ধান্ত নেওয়া যাবে না। আচ্ছা, এখন পেনাল কোডের শাস্তি বেশি আছে, নারী ও শিশু নির্যাতন দমন আইনের শাস্তি কম আছে, আপনি কি শাস্তি কম বেশি দেখে কোন অপরাধের বিচার করবেন? না, আপনাকে দেখতে হবে যে কোন আইনটা প্রযোজ্য হচ্ছে। আপনার প্রথম কাজ কি, যে কোন আইনটা প্রযোজ্য হবে। যে আইনটা প্রযোজ্য হবে সেই আইন অনুযায়ী আপনাকে শাস্তি দিতে হবে। যদি অপরাধটি নারী ও শিশু নির্যাতন দমন আইনের অধীনে বিশেষভাবে বিচারযোগ্য হয়, তবে ধারা 3 অনুযায়ী এই আইনের বিধানই প্রাধান্য পাবে, যদিও পেনাল কোডে শাস্তি বেশি থাকে, কারণ স্পেশাল ল সাধারণ আইনের উপর প্রাধান্য পায়। এখানে বলা হচ্ছে যে পেনাল কোডের শাস্তি বেশি আছে, নারী ও শিশু নির্যাতন দমন আইনের শাস্তি কম আছে। এটা আমাদের তো দেখার বিষয় না, আমাদের দেখার বিষয় যে কোন আইনটা প্রাধান্য পাবে। আমরা এখানে ক্লিয়ারলি বলা হচ্ছে যে নারী ও শিশু নির্যাতন দমন আইন প্রাধান্য পাবে, তাহলে আমরা অবশ্যই নারী ও শিশু নির্যাতন দমন আইন ফলো করে ওই অপরাধের শাস্তি প্রদান করব। এখন ধারা 3-এর কিছু সীমাবদ্ধতা আছে, সেটা আমরা দেখি। ধারা 3 অন্য সব আইনকে সম্পূর্ণ বাতিল করে না, করে কিনা? আসলে দেখতে হবে যে অন্য কোনো আইনের প্রভিশনের সাথে বা ধারার সাথে যদি নারী ও শিশু নির্যাতন দমন আইনের কোনো কনফ্লিক্ট তৈরি হয়, তার মানে এই নয় যে অন্য আইনের ধারাকে সে সম্পূর্ণ বাতিল করে দিচ্ছে।
বিষয়টা এমন নয়। এটি কেবল তখনই কার্যকর হবে যখন প্রকৃত সংঘর্ষ থাকবে, অর্থাৎ অন্য কোনো আইনের সাথে যদি এই আইনের সংঘর্ষ থাকে তখনই শুধুমাত্র এই আইনটা প্রাধান্য পাবে। উভয় আইন একসাথে প্রয়োগ করা সম্ভব না। আবার দেখতে হবে যে উভয় আইন মানে জেনারেল ল এবং এই যে স্পেশাল ল একসাথে প্রয়োগ করা যাচ্ছে কিনা। যদি একসাথে প্রয়োগ করা যায় তখন আর ধারা 3-এর প্রাধান্যের বিষয়টা আসবে না। এখন কথা হচ্ছে, যদি কোনো সংঘর্ষ না থাকে তাহলে অন্যান্য আইনও পাশাপাশি প্রযোজ্য হবে। কথাটা ক্লিয়ার কিনা? বলা হচ্ছে যদি সংঘর্ষ থাকে তাহলে স্পেশাল ল হিসেবে নারী ও শিশু নির্যাতন দমন আইন প্রাধান্য পাবে, কিন্তু যদি সংঘর্ষ না থাকে তাহলে অন্য আইনের পাশাপাশি নারী ও শিশু নির্যাতন দমন আইনও প্রাধান্য পাবে। আচ্ছা, এর একটা উদাহরণ আমরা দেখি। যেমন ফৌজদারি কার্যবিধির প্রয়োগ। নারী ও শিশু নির্যাতন দমন আইনের 25 ধারাতেই বলা হচ্ছে যে এই আইনে ভিন্নরূপ কিছু না থাকিলে, যদি ভিন্নরূপ কিছু থাকে তাহলে হবে না, কিন্তু বলছে যদি ভিন্নরূপ কিছু না থাকে কোনো অপরাধের অভিযোগ দায়ের, তদন্ত, বিচার ও নিষ্পত্তির ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির বিধান প্রযোজ্য হবে। দেখেন, ধারা 3-এ কিন্তু বলা হচ্ছে যে অন্যান্য আইনে যা কিছুই থাক এই আইনটা প্রাধান্য পাবে, কিন্তু এই আইনটা যদি স্পেসিফিক্যালি কিছু বলে দেয় যে এই আইন অন্য আইনকে ফলো করতে পারে, তখন কিন্তু এই আইনের বিধানের প্রাধান্য পাবে না। কারণ কি? কারণ কিছু কিছু বিষয় আছে যেই বিষয়গুলো নারী ও শিশু নির্যাতন দমন আইনে ক্লিয়ারলি বলা নাই। যদি ক্লিয়ারলি বলা না থাকে তার মানে অন্য আইনকে ফলো করতে হবে, এবং যদি অন্য আইনকে ফলো করতে হয় সেটাও কিন্তু এই আইন স্পেসিফিক্যালি বলে দিবে, এবং সেটা বলেও দিয়েছে যে কোনো অপরাধের অভিযোগ দায়ের, তদন্ত, এই যে দেখেন অভিযোগ দায়ের, তদন্ত, বিচার ও নিষ্পত্তির ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য হবে। এটা কিন্তু স্পেসিফিক্যালি বলে দেওয়া আছে। তাহলে বিষয়টাকে যদি আমরা সামারি করি তাহলে বিষয়টা এইভাবে দাঁড়ায় যে যদি অন্য কোনো আইনের সাথে এই আইনের কোনো কনফ্লিক্ট বা সংঘর্ষ না হয় তাহলে এই আইনটা অবশ্যই প্রাধান্য পাবে, কিন্তু যদি এই আইনটা স্পেসিফিক্যালি কোনো কিছু বলে দেয় বা এই আইনে কোনো কিছু না থাকে, যদি বলে যে আপনি অন্য আইনের সাহায্য নিতে পারবেন, তখন অবশ্যই অন্য আইনের সাহায্য নেওয়া যাবে। ঠিক আছে, আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসের জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।